গত ৫ মাসে বাংলাদেশে পরিবর্তনের পর কোনো কিছুই পরিবর্তন হয়নি, বরং যেখানে আগে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি যা ছিল তার চেয়েও বেশি হচ্ছে। এবং যেই প্রত্যাশা নিয়ে ২৪ সংগঠিত হয়েছিল, সেই ২৪-এর পর কোনো প্রত্যাশারই মিল খুঁজে পাননি। আমাকে গালি দেওয়ার আগে একটু দাঁড়ান আপনারা। এই কথাগুলো আমার না, এই কথাগুলো বিএনপির মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী, সাবেক মন্ত্রী, আমাদের সবার পছন্দের বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলি বলেছেন। তিনি গতকালকে একটি সমাবেশে, একটি সভায় তিনি আফসোস করে, দুঃখ করে তিনি কথাগুলি বলেছেন যে গত ৫ মাস তিনি মন্ত্রী হবার পর, মন্ত্রী হয়ে যখন সরকার চালাচ্ছেন, তিনি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেকেন্ড ইন কমান্ড ধরতে গেলে তিনি আফসোস করে বলছেন যে ২৪-এর আন্দোলনের পর কোনো কিছুর পরিবর্তন হয়নি। ভাই, এই কথা যদি আমি বলতাম তাহলে আপনারা এতক্ষণ আমাকে গালিগালাজ করে জামাতের দালাল এই সেই বানিয়ে ইচ্ছা মতো আপনারা কমেন্ট বক্সে কিন্তু বহুত কিছু বলতেন। কিন্তু এই সত্য এবং বাস্তবতা গত কয়েক মাস ধরে যে বলছি আপনাদেরকে, আপনারা অনেকেই কিন্তু মেনে নেননি এবং অনেকেই এটাকে হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন। এই বাস্তবতাগুলি কেন, এর পেছনে কারণ কি, এই পরিবর্তন না হওয়ার যে ফলাফল, এটি কতটা বিএনপি সরকারের জন্য ভবিষ্যতে ভালো এবং মন্দ হবে, এইসব নিয়ে বিতর্ক থাকতে পারে, কথা বলতে হবে আমাদেরকে। তার মতো জনাব ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন গুরুত্বপূর্ণ নেতা বলুন আর সচেতন একজন নাগরিক, যাকে সবাই কম বেশি পছন্দ করে, তার মতো একজন মানুষ এই ধরনের মন্তব্য করাটা কিন্তু খুব অর্থবহ একটা বিষয় বহন করে। আপনাদেরকে বলতে চাই, যেমন প্রথমত, গত ১৭ বছর ধরে বিএনপি ক্ষমতার বাহিরে রয়েছে এবং আপনি যদি দেখেন, ক্ষমতার বাহিরে থাকা দলগুলোর জন্য ক্ষমতাসীনদের সাথে যুদ্ধ করবার বা ক্ষমতাসীনদের সাথে কানেক্ট হবার অথবা তাদের সাথে যে কোনো মত নিয়ে বিতর্ক করবার একমাত্র প্রধান অস্ত্র হলো মিডিয়া। যেই মিডিয়া গত ১৫ বছর বিএনপিকে একাধারে বঞ্চিত রেখেছে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবার জন্য, বাংলাদেশের নাগরিক অধিকার নিয়ে কথা বলবার জন্য এবং নিজেদের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলবার জন্য। সেই মিডিয়া থেকে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি, বরং মিডিয়াগুলো সরাসরি হাসিনা রেজিমের পর, ২৪-এর পর, এবং বিশেষ করে আমি যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পর, এটাও বলার মনে হয় না প্রয়োজন আছে, কারণ একদম ২৪-এর আন্দোলনের পরপরই প্রত্যেকটা মিডিয়া বিএনপির দখলে চলে গেছে। বিএনপির বিভিন্ন যারা মানে সেই গত ১৫ বছর যারা সাংবাদিকতার এর আগে করেছে বলে দাবি করে ১৫ বছর উধাও ছিল, যাদের কোনো ধরনের ট্রেস ছিল না, বিভিন্ন দেশে যারা গিয়ে নিজেদের আখের গুছানোতে ব্যস্ত ছিল, এইসব লোকগুলি এসে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মিডিয়াগুলিকে দখল করেছে। ঠিক বলা যাবে না, তারা শেয়ার হোল্ডারে আছে, মানে হলো বিএনপি এবং আওয়ামী লীগের যারা মালিকানায় ছিল তাদেরকে নিয়ে কার্যত এখন বিএনপি আওয়ামী একটা মিডিয়া চলছে বাংলাদেশে। তো এখানে আপনি এই মিডিয়া থেকে কীভাবে আপনি পরিবর্তন পাবেন জনাব ফখরুল ইসলাম আলমগীর? এটা কখনোই তো সম্ভব না, কারণ এই মিডিয়াতেই তো আপনি দেখতে পাবেন কতটা পরিবর্তন হলো, কতটা হলো না। যেই মিডিয়া বিএনপির গত ২০০১ সাল থেকে ৬ সাল পর্যন্ত, যেই মিডিয়া আপনাদের ক্ষমতায় থাকা সত্ত্বেও স্বাধীন মিডিয়ার চর্চা করতে গিয়ে আপনাদেরকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে খালেদা জিয়াকে নামানোর জন্য সবচেয়ে যেসব মিডিয়া ভূমিকা রেখেছিল সবচেয়ে বেশি, সেই ৭১ টিভি, বসুন্ধরার যে যতগুলি মিডিয়া রয়েছে, বিশেষ করে ৭১ টেলিভিশন, যেটা মেঘনা গ্রুপের, ডিবিসি, চ্যানেল 24, এই যে কতগুলি টেলিভিশন রয়েছে, এদের কি কোনো পরিবর্তন হয়েছে? আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা দয়া করে কমেন্টে আপনারা লিখবেন যে হ্যাঁ, অমুক মিডিয়াতে পরিবর্তন হয়েছে, যারা যে পরিবর্তনের মাধ্যমে সামনের দিনগুলোতে আমরা একটা পরিবর্তনশীল ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাবো। আপনারা কমেন্টে লিখবেন যদি আমি সঠিক না বলি, অবশ্যই আমার সমালোচনা করবেন। কিন্তু এই যে আফসোসটি করেছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, এই দায় কে নেবে? এই বাস্তবতার দায় কে নেবে? জনাব তারেক রহমান তিনি ধরতে গেলে একটা সিন্ডিকেটের মধ্যে আছেন, এবং যে সিন্ডিকেটের মধ্যে আছেন, এই সিন্ডিকেট গত ১৭ বছর বাংলাদেশের প্রকৃত বাস্তবতা তিনি দেখেনি। তারাও ছিল দেশের বাইরে, এবং জনাব তারেক রহমান দেশের বাইরে থাকলেও সার্বক্ষণিক যেহেতু দেশের মানুষের সাথে তার কানেক্টিভিটি ছিল, এবং তখন যারা বাংলাদেশে গ্রাউন্ডে ফাইট করেছে তাদের সাথে কিন্তু তিনি সার্বক্ষণিক যোগাযোগ ছিল তার, এবং কথা বলেছেন তিনি, যে কারণে তার কিন্তু মোটামুটি কম বেশি বা সম্পূর্ণভাবেই তার কাছে তথ্য আছে বলে আমি মনে করি। কারণ তিনি ওখানে লন্ডনে বসা থাকলেও তিনি সার্বক্ষণিক বাংলাদেশের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, মিটিং করেছেন, অনলাইনে তিনি সবার অবস্থা জানতে চেয়েছেন, সেখানে তিনি শুধুমাত্র থেকেছেন, কিন্তু তার প্রাণ, তার ধ্যান, তার সারাদিনের চিন্তা ভাবনা সব কিছু বাংলাদেশের তার দলের মানুষকে নিয়েই ছিল। এটি আমি বিশ্বাস করি, কারণ এটি আমরা সবসময় দেখেছি। এই অবস্থাতে তিনি বাংলাদেশে আসার পর সম্পূর্ণ উল্টো হয়ে গেছে, সম্পূর্ণ তিনি লন্ডন ভিত্তিক মানুষগুলির মধ্যেই আবদ্ধ হয়ে আছে, এবং যারা গত ১৭ বছর বা ১৫ বছর গ্রাউন্ডে রাজনৈতিক
অবস্থা সম্পর্কে যাদের কোনো ধারণাই ছিল না, তাদের নিয়েই বেষ্টিত আছেন তিনি। হ্যাঁ, যারা বাংলাদেশের রাজনীতি করেছে তারা হয়তো মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু তারাও যে কতটুকু আসলে বর্তমান শাসনকে এনজয় করছেন তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ছাত্রদল সম্পূর্ণভাবে বঞ্চিত, যুবদল সম্পূর্ণভাবে বঞ্চিত। যারা ত্যাগ করেছে এই দেশের জন্য, যারা গত 15 বছর গ্রাউন্ডে রাজনীতি করে যাদের সংসার শেষ হয়েছে, যাদের নিজের জীবন শেষ হয়েছে, ছাত্রত্ব জীবন শেষ হয়েছে এবং যুব জীবন শেষ হয়েছে, সব কিছু শেষ হওয়ার পরও তারা অনেকেই এখন দেখা যাচ্ছে যে কী করবে আগামীর, মানে এই সরকার, নিজস্ব সরকার আসার পর কী করবে এ নিয়েও তারা ভীষণ চিন্তিত। যারা যথেষ্ট ত্যাগ জীবনে এই রাজনীতির জন্য দিয়েছেন, তারা এখনও পর্যন্ত দ্বিধাহীন এবং তাদের গন্তব্যহীন অবস্থাতে তার দিনাতিপাত করছে। এই বাস্তবতা হলো বিএনপির লোকদের। আমি এই রাজনীতি নিয়ে আরেকদিন কথা বলবো, কিন্তু আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে পূর্বের বিষয় শেষ করছি। এটি হলো যে এখন এই মিডিয়াগুলো এবং যারা মিডিয়া চালাচ্ছে তারাই কার্যত রাজনৈতিকভাবে বিভিন্ন এই যে যেটা বলেছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, যে বিভিন্ন জায়গায় সে আগের মতোই অবস্থা রয়েছে, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে সব কিছু, তারাই নিয়ন্ত্রণ করছে। খুব বেশি পরিবর্তন হয়নি। এরাই কিন্তু দখলদারিত্বের মধ্যে এগিয়ে আছে। এরাই কিন্তু আপনার বিভিন্ন জায়গায় আপনি আর্থিক যে অসঙ্গতির কথা বলেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে ঘুষ বাণিজ্য এই সেই, এগুলোর মধ্যে ওরাই কিন্তু জড়িত। এবং এদের কারণেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ পুরো ব্যবসায়ী একটা মহল রয়েছে যে সিন্ডিকেটের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল। সেই শেখ হাসিনার আমলের ওই ব্যবসায়িক সিন্ডিকেটটাই কিন্তু আপনার এই আমলের যে যাদের মাধ্যমে, যাদের মানে দুর্ভাগ্যবশত তাদের মিডিয়ার মাধ্যমেই জানবার কথা ছিল যে দেশ কতটুকু এগুচ্ছে, কিন্তু ঠিক শেখ হাসিনার আমলের মতোই সেই ৭১ টেলিভিশন, এখন বর্তমানে ৭১ টেলিভিশনে যারা রয়েছে তারা অনেকেই ভালো করার চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি যে ৭১ টেলিভিশন মালিকানা তো সে আগের জায়গায় রয়ে গেছে। তারা এক ব্যবসায়ী, তাদের আরও অনেকগুলি মিডিয়া কিনেছে তারা। বসুন্ধরা গ্রুপের যে মিডিয়া, এরা আগের মতো রয়ে গেছে। কত কিছু এরা করলো, বসুন্ধরার চেয়ারম্যান কত কিছু করলো, কিন্তু কোনো কিছুরই আমরা কোনো ধরনের দেখিনি, মানে কোনো ব্যবস্থা দেখিনি। এই অবস্থাতে বাংলাদেশের পরিবর্তন আপনি যেটি ইঙ্গিত করেছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, এটি কখনোই দেখা সম্ভব নয়। কারণ আপনাদের মধ্যেও কট্টরপন্থা, কট্টর সমর্থক গ্রুপ রয়েছে যারা মানে এই ধরনের কথাগুলি শুনতে চায় না। তারা শুনতে চায় শুধুমাত্র না আমরা অনেক ভালো করেছি এটাই বলতে হবে। যে মিডিয়া বা যে মানুষগুলি আত্মসমালোচনা করবে বা আপনাদের এই মানে আপনি যেটা বললেন যে কোনো পরিবর্তনই হয়নি, এটা আপনি ভালোর জন্য নিজের দলের জন্য বলেছেন। আজকে আমি যদি বলতে যাই তো আমাকে কোনো না কোনো একটা ট্যাগিংয়ের মধ্যে ফেলে দিবে। এই ধরনের মানসিকতার লোকজনকে নিয়ে বেশি দিন দৌড়ানো বা আগানো সম্ভব নয়। আমি বিশ্বাস করি আপনার এই আফসোস থেকে আমরা সামনের সময়টাতে বাস্তবতা দেখতে পাবো। মিডিয়াকে সম্পূর্ণভাবে, মিডিয়াতে যারা এর আগে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়ে, এবং আওয়ামী লীগেরও এই ধরনের দাবি করা উচিত যে মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়েছে এদেরকে অবশ্যই মিডিয়া থেকে তাড়াতে হবে। এরা মিডিয়াকে পুঁজি করে শুধু এদের যত অপকর্ম রয়েছে, নিজের ব্যবসায়িক অপকর্ম, নিজস্ব ধান্দার অপকর্ম, এগুলি থেকে বাঁচার জন্যই শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে মিডিয়াকে ব্যবহার করছে। এগুলিকে ধরবো, আপনার পাশে থাকুন, একে একে ধরবো, আমরা ধরবো ইনশাল্লাহ। কারণ আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছি, আরও করবো সামনে ইনশাল্লাহ।